চ্যানেলে ইউজুয়ালি পাওয়া যায় না, স্পেশাল আইটেম ছাড়া। তো এই ফরমাল চ্যানেলে ইম্পোর্টারের রিস্ক 100%, কারণ এক্সপোর্টার যদি গুডস না দেয়, ডেলিভারি না হয়, সেক্ষেত্রে এই টাকা রিকভারি হবে না। তো রিকভারি না হলে আমরা ব্যাংকারের বিপদে পড়ি। বাংলাদেশ ব্যাংক আমাদের চাপ দেয়, তুমি টাকা অ্যাডভান্স পাঠাইছিলা, গুডস আসে নাই কেন? আমরা এই পর্যন্ত থাকি। আরেকটা ওপেন অ্যাকাউন্ট। এটা ওপেন অ্যাকাউন্ট হলো আপনার ইম্পোর্টারকে এক্সপোর্টার যিনি থাকেন উনি গুডস দিয়ে দেন, দেন এবং সাথে সাথে এক সেট অফ ডকুমেন্টস পাঠান ওই ব্যাংকে, ইম্পোর্টারের ব্যাংকে। ইম্পোর্টার ব্যাংক ডকুমেন্টসটা ক্লায়েন্টকে তখনই হ্যান্ড ওভার করে যখন আপনার সেটার থেকে টাকা পায়। অর্থাৎ আগে ভাগে টাকা ট্রানজাকশন হয় না, টাকা গুডস আগে চলে আসে। ধরুন আমাদের চিরনে গুডস চলে আসছে, তার সাথে ডকুমেন্টও চলে আসে। এই ডকুমেন্ট মানে এই গুডসের রিলেটেড ডকুমেন্টস আমরা সামনে কথা বলবো। এই ডকুমেন্টস আসলো ব্যাংকের কাছে, আসে ব্যাংক ওটা এক্সপোর্টার তার ইম্পোর্টারকে অর্থাৎ তার ক্লায়েন্টকে তখনই হ্যান্ড ওভার করে যখন সে টাকা পায়। তো এইটা মোটামুটি যিনি গুডস সাপ্লাই দিচ্ছেন তার জন্য মোটামুটি সেফ। আর ক্যাশ ইন অ্যাডভান্স মাল পাইলাম আমি টাকা না, মাল ব্যাংক এখানে কাজ করে তারপরে। তো ব্যাংক টাকা পায়, দেন ক্লায়েন্টকে ডকুমেন্টস দেয়, ক্লায়েন্ট এক্সপোর্টিং থেকে যেটাকে বলে কোর্ট থেকে ওই অনুযায়ী কাস্টম থেকে ইনসার্ট। এটার ভিতরে ইয়া নাই যে কত পার্সেন্ট আপনি দেবেন না, যেমন আমরা যে এসটিমেট তুমি করি 80% আমরা জাহাজে গেলে যদি মাল আসে তাহলে করে গিয়ে 80% দিয়ে দিচ্ছি, পুরো মালটা যখন পেয়ে যায় তখন আর 20% দিয়ে দিই। না এটা জাস্ট বিকজ ভিন্ন হয়, এটা আমরা কথা বলবো, আপনি ভালো করেন। দেন আমি জাস্ট এই চারটা জিনিস ছোট করে শেষ করতেছি। একটা হলো ডকুমেন্টারি কালেকশন, এটাও সেম। এক্সপোর্টার গুডস পাঠাই দেয়, ডকুমেন্ট একটা দেয়, এবং এখানে এই পেমেন্টটা দেওয়ার জন্য ক্লায়েন্টের অর্থাৎ ইম্পোর্টারের 30 দিন, 60 দিন, 90 দিনের একটা কেস পিরিয়ড থাকে। এই আন্ডারটেকিংটা ক্লায়েন্ট দেয়, ক্লায়েন্টের হয়ে আমরা ব্যাংকাররা বলি যে 30 দিন পরে পেমেন্ট দেবো। এই টার্মগুলো এটাকে বলে নেট 30, নেট 60, নেট 90। আপনারা দেখবেন বিভিন্ন সময় যদি ডকুমেন্টারি কালেকশনের কোনো কিছু পান, দেখবেন টার্মটা আছে নেট 60, নেট 30, নেট ইউনিটি নেট মানে 30 দিন। ওখানে একটা বিল থাকে, বিল অফ এক্সচেঞ্জ, ওটা ব্যাংক অ্যাকসেপ্টেন্স দেয় এবং ওই ডিউ ডেটে পেমেন্টটা করে। আমাদের যে অংশটা সেটা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট, যেটাকে বলে লেটার অফ ক্রেডিট। মাঝে মাঝে এটাকে টোকোলালি শুধু ক্রেডিট বলা হয়। তো ডকুমেন্টারি ক্রেডিট, লেটার অফ ক্রেডিট সাইমালটেনিয়াসলি আমরা এটা ইউজ হয়, এটা কথা বলি। দেখো এই লেটার অফ ক্রেডিট এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কস্টলি একটা মাধ্যম। এটা সবচেয়ে কস্টলি একটা মাধ্যম। লেটার অফ ক্রেডিট আসলে কি? লেটার অফ ক্রেডিট হচ্ছে যেমন ধরেন XYZ কোম্পানি, সে দুবাই থেকে কসমেটিক সামগ্রী কেনে। XYZ এর কোম্পানির ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক। তো XYZ দুবাই থেকে কেনে কার থেকে? সে ABC থেকে। তো ABC এখানে হচ্ছে এক্সপোর্টার, XYZ বাংলাদেশি ইম্পোর্টার, মাঝখানে প্রাইম ব্যাংক হচ্ছে ব্যাংক। এইটা হচ্ছে এলসি তিনটা পপুলার পার্টি। একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি। জাস্ট এই তিনটাই পার্টি। এরপরে ট্রানজাকশনের নেচার, কমপ্লেক্সিটি অনুযায়ী সাবসিকুয়েন্ট অনেক পার্টি যোগ হয়। তো ইস্যুয়ারের কাজ হচ্ছে কি, আমি হচ্ছে ইস্যুইং ব্যাংক, প্রাইম ব্যাংক, আমি ক্লায়েন্টের অর্থাৎ অ্যাপ্লিকেন্টের রিকোয়েস্টে অথবা ইম্পোর্টারের রিকোয়েস্টে একটা এলসি ওপেন করি। এই এলসিটার মধ্যে এই ওপেনের জন্য ক্লায়েন্ট থেকে ফর্মাল একটা অ্যাপ্লিকেশন নেই, কি কি জিনিসপত্র সে কিনবে সেটা আমরা দেখি, যে জিনিসপত্র কিনতেছে তার প্রাইস ভেরিফিকেশন করি, এটা আমার দায়িত্ব, ব্যাংকের দায়িত্ব। এবং বাংলাদেশ ব্যাংকের অনলাইন এলসি মনিটরিং এর একটা সফটওয়্যার আছে, অর্থাৎ পোর্টাল আছে, ওই পোর্টালে এটাকে ইম্পোর্ট দেয় যে XYZ কোম্পানি দুবাইয়ের ABC থেকে পারফিউম কিনবে, কত টাকা? $5,000। আর এই এলসি যেটা, এটার একটা নাম্বার থাকে, এটার একটা ডেট থাকে এবং এটার একটা এক্সপায়ারি ডেট থাকে।
এই তথ্য, এগুলো হচ্ছে বেসিক তথ্য, এগুলা যেটাকে বলে বাংলাদেশ ব্যাংকের অনলাইন এসি ইনপুটে মনিটরিং এর যে সিস্টেম আছে, ওই সিস্টেম আমরা ইনপুটটা দিয়ে দিই। তাহলে কি ইস্যুইং অ্যাপ্লিকেন্ট এবং ইম্পোর্টার একই পার্সন। উনি ব্যাংকে রিকোয়েস্ট করেন যে আমাকে এই গুডস আমি কিনবো, ওটার মধ্যে যেটাকে বলে ইনভয়েস, সামটাইমস এটা কমার্শিয়াল ইনভয়েস, সামটাইমস এটা প্রোফর্মা ইনভয়েস, পপুলারলি নোন অ্যাজ প্রোফর্মা ইনভয়েস। কি কি কিনবে, কত টাকা দাম, এই জিনিসগুলো ব্যাংকের কাছে। ব্যাংক প্রাইস ভেরিফিকেশন করে। ব্যাংকের প্রাইস ভেরিফিকেশন করার বিভিন্ন টুলস আছে, এক্সপিরিয়েন্স আছে, ব্যাংকের ইন্টারনাল ডেটাবেস আছে, এবং ওপেন সোর্স থেকেও ব্যাংক এটাকে করে যে এই পারফিউমটা দুবাই থেকে কিনা হবে, যেটা ভ্যালু এরকম। এখন বাংলাদেশ ব্যাংক আমাদের একটা দায়িত্ব দিয়েছে যে এই পারফিউমের ভ্যালু যে $10, এইটার ভেরিফাই করার দায়িত্ব প্রাইম ব্যাংকের। কোন অবস্থাতে যদি এখানে কোনো ঝামেলা হয়, প্রাইম ব্যাংক লাইবল কে ওই চেঞ্জ সহ, যে ইস্যুইং অফিসার এবং সাবসিডিয়েন্ট যারা এর সাথে জড়িত। আর এটার পানিশমেন্ট হলো ট্রেড বেস যে মানি লন্ডারিং গুলো হয়, এই ট্রেড বেস মানি লন্ডারিং এর ধারাগুলো অনেক শক্ত। মানে অনেক সময় দেখেন না, ব্যাংকারদের দুর্নীতি দমন করে, বাংলাদেশ ব্যাংক করে। তো ওইখানে একটা শক্ত, যে কারণে অনেক সময় আমরা প্রাইম ব্যাংক অনেক ক্লায়েন্টের এলসি করি না। প্রাইম ব্যাংক তো বড় ব্যাংক না, অনেক ক্লায়েন্টের এলসি করি না, কারণ এই ঝামেলার জন্য। অপ্রচলিত আইটেম দেখবেন, প্রচলিত আইটেমেই আপনার এই মানি লন্ডারিংটা বেশি। তো জেলে দেওয়ার সেম একটা এলসি ওপেন করে 1 লাখ টাকা লাভ করা না করা অনেক ভালো। এটা আমাদের অফিস থেকেই এভাবে করে বলা যে দায়িত্ব তোমার, বুঝে শুনে করবা। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম, পার্টি হলো তিনজন অ্যাপ্লিকেন্ট এবং ইম্পোর্টার সেম লোক। ইস্যুইং ব্যাংক হচ্ছে ব্যাংক যার যে ক্লায়েন্টের হয়ে এলসিটা ওপেন করবে, আর বেনিফিশিয়ারি হচ্ছে যার ফেভারে এটা ওপেন করবে, এক্সপোর্টার। এখন ইস্যুইং ব্যাংকের আসলে কাজ কি? ইস্যুইং ব্যাংকের কাজ হচ্ছে আপনার প্রাইস ভেরিফিকেশন যেটা ব্যাংক করবে, জি, এটা কোনো রিপোর্ট কি অ্যাপ্লিকেন্টকে দেওয়া হয়? প্রাইস ভেরিফিকেশনের রিপোর্ট ফর্মালি অ্যাপ্লিকেন্টকে দেওয়া হয় না। অ্যাপ্লিকেন্টকে শুধু ইনফরমেশন দেওয়া হয় যে আপনি যে প্রাইসটা কোট করছেন এটা আসলে ঠিক নাই, এটার দাম এত বেশি না, কিংবা এটার দাম এত কম না, দুটোই হয়, কমও করে বেশিও করে। একটা মতামত দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা ওই চিঠিটা তো পাবো না, আমরা চিঠিতে ইউজুয়ালি চিঠি আমরা দেই না। তাহলে কিভাবে? এটা ফর্মালি, মানে যেটাকে বলে ওই ভার্বাল কমিউনিকেশনই করা হয়, ভার্বালি দেওয়া হয়। হ্যাঁ। তাহলে আমরা অডিটে গিয়ে বুঝবো কেন যে ধরেন একটা ট্রান্সফর্মার কিনবো, এটার হয়তো অরিজিনাল প্রাইস হলো $400, তো ওরা কিনছে ধরেন $500। আমরা প্রাইস ভেরিফিকেশন ব্যাংকের কাছে আছে, ব্যাংকের কাছে, তাহলে আমি তো ব্যাংকে যাচ্ছি, আমি ব্যাংকে করতেছি না। তাহলে আমরা ওটা জানবো। এখন আপনাদের পার্ট থেকে আপনারা এই ভয়েস রেজ করতে পারেন, আমি এগুলো করতাম যে এই যে প্রাইস ভেরিফিকেশন যে হয়েছে, এইটার কাগজ দাও, এই পেপারটা আমাদের দাও। তো আপনাকে কিন্তু সুযোগ করে বলে দিবেন এই প্রাইস ভেরিফিকেশন আমরা করি না, এটা প্রাইস ভেরিফিকেশন ব্যাংক করে। তো ব্যাংকের কাছে রেকর্ড আছে, এতে কালেক্ট করে ব্যাংকের কাছে রেকর্ড আছে, ব্যাংকের কাছে রেকর্ড আছে, কিন্তু আমরা তো এসসি এর যে স্টেটমেন্ট, রাইট, ওইটাই আমাদের কাছে ওটা ব্যাংকে আছে বা এই সেই সরি ভাই, আমি এক মিনিট শেষ করে ফোন একদম আমার একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে
আমরা যখন প্রাইস ভেরিফিকেশনের কথা বললাম, যেটা বললেন যে আপনাদের কাছে এই ডকুমেন্টটা থাকে, আপনারা নর্মালি পার্টিকে বলে দেন, বাট পার্টির কাছে এটা আপনারা লিখিত আকারে দেন। এখন ধরেন যে আপনার কাছে এই প্রাইস জাস্টিফিকেশন করে দেখলেন যে উনি যেটা কোড করছে এই কোডটা ঠিক আছে, আপনি তাকে জানাই দিলেন ঠিক আছে, অথবা ঠিক নাই, বেশি হয়ে গেছে সেটা জানাই দিলেন। এখন আমি থার্ড পার্টি হিসেবে বুঝতে পারতেছি, এখন এর আলোকে এমনও তো হইতে পারে যে সে ওভার ইনভয়েসিং করে রাখছে বা সে কন্ট্রাক্ট করছে, ওভার ইনভয়েস। এখন ধরেন কোনো কারণ, হয়তো ধরেন আপনার ব্যাংক করলো না, কোনো না কোনো ব্যাংক তো এটার খাতে পাও দিতে পারে। যদি দেয় তাহলে আমাদের এন্ড থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করার জন্য কি করতে পারি? কারণ হলো আমরা যখন অডিটে যাই তখন যে সময়টা থাকে ওই সময়ের মধ্যে কিন্তু আমরা ওই অডিটিং প্রতিষ্ঠানের কাছ থেকে ডকুমেন্ট নেওয়াই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন ওই সময় আবার আমরা ব্যাংকের কাছে কখন যাব? আমি আপনার কথা বুঝতে পারছি। আমি প্রাইম ব্যাংকের মানে আমার এই সুযোগটা পেতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মতিঝিল হচ্ছে মতিঝিল শাখা হচ্ছে প্রাইম ব্যাংকের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বড় শাখা। আমরা বলি ব্যাংক ওই দিনে ব্যাংক। তো এইখানে বাংলাদেশ ব্যাংক দুধ হোক, আপনারা তো কমার্শিয়াল অডিট আমাদের ওখানে যান না, বাংলাদেশ ব্যাংক দুধ হোক, সারা বছর এক্সটার্নাল অডিট লেগেই থাকে। আমার ওনাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতায় যেটা হলো, এই যে আপনি যেটা বললেন, আমাদের একটা ঘটনা ছিল, একটু লম্বা হয়ে যাবে আপনাদের সময়, আমার সময় আছে। আমাদের একটা ক্লায়েন্ট ছিল প্রিটেক্স, একটা ফ্যাশন হাউস, এটা উত্তরায় এবং এই মতিঝিলের দিকে শোরুম ছিল। প্রিটেক্স খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানাইতে এবং বিক্রি করত। সিঙ্গাপুর থেকে কোন একটা ক্লায়েন্ট উত্তরা, অর্থাৎ উনি এয়ারপোর্টে আসছে, মানে ওই এয়ারপোর্ট থেকে নামার পরে ওনার সম্ভব এখানে ট্রানজিট ছিল ডিলে। তো ডিলের কারণে উনি বের হয়ে বাস একটু অনলাইন করে রাস্তাঘাটে ঘুরি। তো এয়ারপোর্টের 1-1.5 কিলোমিটার মানে জসিমউদ্দিনের ওইখানে একটা শোরুমটা ছিল। তো উনি শোরুমে গিয়ে আমার জিনিসপত্র দেখে ওনার ভালো লাগছে, দামও কম, ভালো লাগছে। তো উনি তৎক্ষণাৎ বাংলাদেশি টাকা 3 লাখ টাকার ওনার ব্যাংকে অ্যাডভাইস করে যে এদের অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠানো। কি কিনবে ওইখানে। তো ব্যাংকটা ওই ডিটেক্সের ব্যাংক হচ্ছে ব্যাংক ব্যাংক, ওনার অ্যাকাউন্টে 3 লাখ টাকা আসে। এটা 2006 সালে ঘটনা। আমি 2008 সালে ব্যাংক ব্যাংকে জয়েন করছি। তারপরে এটা নিয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো সাইফুর রহমান সাহেব একবার সিঙ্গাপুরে গেছেন ওর একটা মিটিংয়ে। তো উনি বলছেন যে ভাই তোমাদের এলাকার তোমাদের লোকজন তো টাকা নিয়ে জিনিসপত্র দেয় না, মাল দেয় না। তো সাইফুর রহমান সাহেব গভর্নরকে ফোন দিয়েছেন, গভর্নর আমাদের এমনি স্যারকে ফোন দিয়েছেন, আমাদের এমনি স্যার বলছে এটা খুঁজে বের করো, আধা ঘন্টার মধ্যে টাকা ট্রান্সফার করে দিয়েছে। তো আমরা আধা ঘন্টার মধ্যে টাকা ট্রান্সফার করে দিয়েছি। আমরা একটা, আপনারা দেখবেন যে একটা সাসপেন্স ক্রিয়েট করে টাকাটা দিয়ে দিচ্ছি। পরে ক্লায়েন্টকে আর খুঁজে পাওয়া যায় না, ক্লায়েন্টেরও ব্যবসাও নাই, কিচ্ছু নাই। পরে জানলাম ক্লায়েন্ট ওই 3 লাখ টাকা নিয়ে বিদেশে চলে গেছে, মানে অন্য আরো জিনিসপত্র বিদেশে চলে গেছে। এখন দেখেন ওটা ছিল কি ক্যাশ ইন অ্যাডভান্স। সিঙ্গাপুরের বায়ার আমাদের দেশে টাকা পাঠাইছে, 3 লাখ টাকা পাঠাইছে, মেরে দিছে। এখন ওনার তো সম্ভব সাইফুর রহমানকে উনি কানেক্ট করতে পারছিল, যে কারণে প্রাইম ব্যাংক এই দায়টা নিছে। প্রাইম ব্যাংকের কাছে এখন ওইটা প্রোটেস্টেড বিল আকারে রয়ে গেছে, এটা একটা লাইব্রেরি, ক্লায়েন্ট থেকে আমরা টাকা দিতে পারিনি। এখন এমন আমরা এটা রাইট আপ করতে পারতেছি না। রাইট আপ মানে আমার বুক থেকে আমি সরাই দেবো, বাংলাদেশে এই আইনটাও নাই। ক্লায়েন্টকে নোটিশ দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আপনি যেটা বলতেছিলেন যে মানে প্রাইস ভেরিফিকেশনের যেটা, এখন এই যে যেটা টাকাটা আসছিল এইটা আসলে ক্যাশ ইন অ্যাডভান্স আকারে আসছিল, প্রোটেস্টেড বিল করে আমাদের এখানে লাইব্রেরিতে রয়ে গেছে, প্রাইম ব্যাংক লাইব্রেরিতে রয়ে গেছে। তো ওই যে ব্যাংকটার কথা আপনি বললেন, এটা ব্যাংকের একটা দায়িত্ব ছিল, ব্যাংকের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে না। তো ব্যাংকারদের দায়িত্ব হচ্ছে প্রাইস ভেরিফিকেশন করা। প্রাইম ব্যাংক করে, অন্য 5টা ব্যাংক করে কি করে না সেটা ভিন্ন জিনিস, অনেক ব্যাংকই করে না। তো এই যে প্রাইস ভেরিফিকেশন ব্যাংকের দায়িত্ব, প্রাইম ব্যাংক এই যে 3 লাখ টাকা লস করছে, যে রেসপেক্টিভ অফিসাররা ছিল তারা এটার মানে কনসিকুয়েন্স ফেস করছে। তো যারা প্রাইস ভেরিফিকেশন করবে না, যে ব্যাংকের অফিসাররা, দে উইল ফেস কনসিকুয়েন্স।
আমার পার্ট থেকে অর্থাৎ আপনাদের অডিটরদের পার্ট থেকে কেউ জেলে গেল কি গেল না তা তো জরুরি না। জরুরি হলো আপনার কাজটা ঠিকঠাক মতো হলো কিনা। আপনি যেমন আমাদের যেটা কি আমাদের ইন্টারনাল প্রকিউরমেন্টে কি হয়, আমরা 3-4টা কোটেশন নিয়ে রাখি, ওনারও নিশ্চয়ই 3-4টা কোটেশন নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আবার কিছু স্পেশাল আইটেম হলে দেখা গেলো জার্মান থেকে কিনবেন, তো ওই কোম্পানি থেকে কিনতে হবে। তার ইন্ডেন্টর আমাদের দেশে এরকম গভর্নমেন্টের কেনাবেচা এরকম হয়। তো এই জায়গাটায় আপনি ব্যাংকারে যে দায়ী করবেন, ব্যাংকারের কাছে প্রাইস ভেরিফিকেশনের যে টুলস আছে এই টুলসটা অ্যাভেলেবল না, কারণ এই সিমিলার প্রোডাক্ট বাংলাদেশে এর আগে 10টা আসে নাই। আমরা প্রাইস ভেরিফিকেশন 3-4টা দিয়ে করি, আমার ইন্টারনাল যে মেকানিজম আছে, অর্থাৎ আমি এই প্রোডাক্টটা এর আগে কিনছিলাম কিনা ওই ডেটাটা আমি দেখি। বাংলাদেশে কাস্টমসে এই ডেটাটা এর আগে আছে কিনা ওইটা দেখি। তো আপনাদের ঝামেলাটা হলো যে যে সমস্ত জিনিসপত্র কেনা হয় ওইটা হয়তো ফার্স্ট ইন বাংলাদেশ। হ্যাঁ প্লিজ আমার এটা ছিল স্যার, প্লিজ। আমার এটা ছিল স্যার, ধরেন উনি একটা প্রোডাক্টের কস্ট হয়তো উনি কন্ট্রাক্ট করছে ধরেন এটা 200 টাকা, আপনি দেখলেন যে আসলে এটা 200 টাকা হওয়ার কথা না, এটা 50 টাকা। এখন তফাৎটা কিন্তু একটু বেশি হয়ে গেল। এখন সে বলতেছে আমি তো প্রপার ওয়েতে গেছি, আপনিও বলতেছেন যে আমিও তো প্রপার ওয়েতে গেছি। এখন অথেন্টিকেটর হিসেবে যখন পেমেন্ট হবে তখন কিন্তু আমি আপনাকে বেশি রিলায়েবল ফিল করবো তার তুলনায়। আচ্ছা, যখন আপনি তাকে বললেন যে আপনার তো এটা এতটুকু ডিফার করতেছে, যে তাহলে আপনি এটা তো এতটুকু প্রাইস না। এখন আপনি ওনাকে বললেন, বলার পরের স্টেজটা কি হলো? আপনি যেটা আপনি জাস্টিফিকেশন করে পাইলেন সেটাতেই আপনি রিজেক্ট থাকলেন, নাকি উনি যেটা কন্ট্রাক্ট করলো সেটার উপরে থাকলেন? কোনো ওয়ে নাই, আমার তো ওনার উপরে রিলে করার কোনো সুযোগই নাই। জাস্ট দায়িত্ব হচ্ছে তাইলে এখানে হলো যে তাহলে কি আপনাদের যে আমরা আসলে কি করি জাস্টিফিকেশন যে এটা আমরা আসলে কি করি ওনার সাথে আসলে কি শেয়ার করি সেটা বলি। ধরেন কোনো একটা ট্রান্সফরমার কিনতে হবে, এই ট্রান্সফরমারের ক্যাপাসিটি আছে, তো এই ট্রান্সফরমার তো শুধু ওই কোম্পানিটা বানায় না, আরো 5টা কোম্পানি বানায়। তো আরো 5টা কোম্পানি বানায় সিমিলার ট্রান্সফরমার সিমিলার স্পেসিফিকেশন দিয়ে আমাদের কোম্পানিকে কন্ট্যাক্ট করি, এবার এটা আমি এইটার দাম আমাদের জানা, এইটার দাম আমাদের জানা। ইভেন সে যে কোটেশনটা দিছে ওই কোম্পানিকে আমরাও পাঠাই, এই দামটা আমাদের পাঠাই। অনেক সময় যেটা হয় কি ওই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকে ওই কোম্পানি, ও আমাদের সাথে সরাসরি কথা বলবে না, ওই রিপ্রেজেন্টেটিভ হয়ে কথা বলবে। আমাদের দেশে ইন্ডেন্টর থাকে, কোম্পানি রিপ্রেজেন্টেটিভ থাকে, তখন ঝামেলাটা হয়। তখন আমরা